তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 16 পেপারের ইউনিট 1 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে, সংগতি বিধান বলতে কী বোঝো? উত্তম সংগতি বিধানের শর্তগুলি বিস্তারিত আলোচনা করো। প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। জীবন এক নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং এই সংগ্রামে টিকে থাকার প্রধান হাতিয়ার হলো চারপাশের পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেকে সার্থকভাবে মানিয়ে নেওয়া। মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের ভাষায় এই মানিয়ে নেওয়ার সামগ্রিক প্রক্রিয়াই হলো সংগতিবিধান। প্রতিটি মানুষ তার জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমাজ ও পরিবেশের বিচিত্র পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করে। যখনই এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, তখনই ব্যক্তির মনে নানাবিধ দ্বন্দ্ব, হতাশার জন্ম হয়। এই প্রসঙ্গে বিখ্যাত শিক্ষাবিদ গেটস বলেছেন, সংগতি বিধান হলো এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নিজের এবং তার চারপাশের পরিবেশের মধ্যে একটি অধিকতর সুসংহত সম্পর্ক গড়ে তোলার জন্য তার আচরণের পরিবর্তন ঘটায়। সঠিক শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীকে তার পরিবর্তনশীল পারিপার্শ্বিক জগতের সাথে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করা। এবার হচ্ছে সংগতি বিধান কাকে বলে? সংগতি বিধান বলতে কী বোঝো? দেখো, সাধারণ অর্থে সংগতি বিধান বলতে বোঝায় পরিবেশের পরিবর্তনশীল অবস্থার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এক বিশেষ ক্ষমতা। মানব জীবনে প্রতিনিয়ত অসংখ্য জৈবিক, মানসিক ও সামাজিক চাহিদার সৃষ্টি হয়। এই চাহিদাগুলি পূরণ করার জন্য ব্যক্তি তার চারপাশের পরিবেশের সাথে ক্রমাগত মিথস্ক্রিয়া করে। যখন ব্যক্তির অভ্যন্তরীণ চাহিদা এবং বাহ্যিক পরিবেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয়, তখন সে নিজের আচরণ পরিবর্তন করে বা পরিবেশকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। এই দুইয়ের মধ্যে নিরবচ্ছিন্ন ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়াই হলো সংগতি বিধান। এটি একটি অত্যন্ত গতিশীল এবং জীবনব্যাপী প্রক্রিয়া। সংগতি বিধান কেবল নিষ্ক্রিয়ভাবে পরিবেশের কাছে আত্মসমর্পণ নয়, বরং পরিবেশের বাধাগুলি অতিক্রম করে নিজের প্রয়োজন মতো তাকে পরিবর্তন করার সক্রিয় প্রচেষ্টাও এর অন্তর্ভুক্ত। এই বিষয়ে প্রখ্যাত মনোবিদ স্যাফার তার মত প্রকাশ করে বলেছেন, সংগতি বিধান হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রাণী তার চাহিদা এবং সেই চাহিদা পূরণের পরিবেশগত পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা, সন্তুষ্টি এবং সামাজিক প্রত্যাশার মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করাই হলো প্রকৃত সংগতি বিধান। এবারে উত্তম সংগতি বিধানের শর্তগুলি দেখে নাও। এখানে প্রথম হচ্ছে শারীরিক সুস্থতা। উত্তম সংগতি বিধানের প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হল ব্যক্তির শারীরিক সুস্থতা। সুস্থ শরীর সুস্থ মন বসবাস করে। শরীর যদি রোগমুক্ত এবং সম্পূর্ণ কর্মক্ষম থাকে, তবে ব্যক্তি যে কোনো প্রতিকূল পরিবেশে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে। দীর্ঘস্থায়ী শারীরিক দুর্বলতা বা অসুস্থতা ব্যক্তির মধ্যে হতাশা, হীনমন্যতার সৃষ্টি করে, যা তার দৈনন্দিন জীবনে সংগতি বিধানে প্রবল বাধার সৃষ্টি করে। দ্বিতীয় হচ্ছে পাক্ষবিক ভারসাম্য। উত্তম সংগতি বিধানের জন্য পাক্ষবিক বা আবেগগত স্থিতিশীলতা একান্ত প্রয়োজন। একজন সুসংগতি সম্পন্ন ব্যক্তি সহজেই তার রাগ, ভয়, ঈর্ষা, আনন্দ, দুঃখের মতো তীব্র পাক্ষোভগুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কোনো বিরূপ পরিস্থিতিতেই তার অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন না, বরং অত্যন্ত শান্ত থেকে যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতির মোকাবিলা করেন। পাক্ষবিক নিয়ন্ত্রণ ছাড়া মানসিক শান্তি লাভ করা অসম্ভব। তারপরে হচ্ছে আত্মসচেতনতা ও আত্মমূল্যায়ন। প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই নিজের অন্তর্নিহিত ক্ষমতা, দক্ষতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। যে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সঠিক ধারণা রাখেন, তিনি কখনোই এমন কোনো কাজে হাত দেন না যা তার সাধ্যাতীত, অর্থাৎ তার সাধ্যই নেই। সঠিক আত্মমূল্যায়ন ব্যক্তিকে অনাকাঙ্ক্ষিত
ব্যর্থতার গ্লানি থেকে রক্ষা করে এবং উত্তম সঙ্গতি বিধানের সাহায্য করে। নিজেকে চেনা সঙ্গতি বিধানের একটি বড় শর্ত। তারপরে কি? তারপরে হচ্ছে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ। সুসঙ্গতি সম্পন্ন ব্যক্তির জীবনের লক্ষ্যগুলি সর্বদা বাস্তবসম্মত এবং যুক্তি নির্ভর হয়। তারা অলীক বা কাল্পনিক কোনো মানে স্বপ্নালী জগতে স্বপ্ন দেখেন না। নিজের ব্যক্তিগত যোগ্যতা, আর্থিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তারা ভবিষ্যতের নিখুঁত পরিকল্পনা গ্রহণ করে। অবাস্তব ও আকাশ কুসুম লক্ষ্য নির্ধারণ করলে জীবন শুধুই হতাশা নেমে আসে, যা সঙ্গতি বিধানের পরিপন্থী। এবার হচ্ছে নমনীয়তা। দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য ব্যক্তির আচরণে নমনীয়তা একটি অপরিহার্য শর্ত। একগুঁয়ে গোঁড়া, তারপরে দেখো অনমনীয় মনোভাব সঙ্গতি বিধানের পথে একটি অত্যন্ত বড় বাধা। পরিস্থিতি ও সময়ের দাবি অনুযায়ী নিজের ব্যক্তিগত মতামত, চিন্তাধারা ও কাজের ধরন পরিবর্তন করার ক্ষমতা হলো উত্তম সঙ্গতি বিধানের অন্যতম প্রধান লক্ষণ। তারপরে হচ্ছে কি? তারপরে সামাজিক সম্পর্ক স্থাপন। মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজের অন্যান্য তাই সমাজের অন্যান্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার উত্তম সঙ্গতি বিধানের একটি গুরুত্বপূর্ণ শর্ত। পরিবার, বন্ধুবান্ধব এবং বৃহত্তর সমাজের সাথে সহযোগিতামূলক ও সহানুভূতিশীল মনোভাব ব্যক্তির মানসিক প্রশান্তি বৃদ্ধি করে। সামাজিক নিয়মকানুন মেনে চলা এবং অন্যের প্রতি দায়িত্বশীল হওয়া ব্যক্তিকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলে। তারপর হচ্ছে আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তাশক্তি। উত্তম সঙ্গতি বিধানের অধিকারী ব্যক্তি নিজের প্রতি গভীর আত্মবিশ্বাস থাকে। তারা স্বাধীনভাবে গঠনমূলক চিন্তা করতে পারে এবং অন্যের দ্বারা সহজেই অন্ধভাবে প্রভাবিত হয় না। আত্মবিশ্বাস তাদের জীবনে কঠিন সিদ্ধান্তগুলি নিতে সাহায্য করে এবং প্রতিকূল পরিস্থিতিতেও তারা মানসিক জোর হারায় না। এই স্বাধীন সত্তাই তাদের পরিবেশের সাথে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে, ঠিক আছে? এবার তারপরের প্রশ্ন হচ্ছে ফ্রয়েডের সঙ্গতি বিধানের সাইকোডাইনামিক ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের 7 সেমিস্টারে অনার্সের যে 5টি পেপার আছে, এই 5টি পেপারেরই স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা চাইলে পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। সেখানে কি বলা হচ্ছে দেখো, জীবনভর পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে সঙ্গতিবিধান বলা হয়। আধুনিক মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানে সঙ্গতিবিধানের ব্যাখ্যায় ফ্রয়েডের মনোসমীকরণ বা সাইকো অ্যানালিটিক তত্ত্ব এক যুগান্তকারী চিন্তাধারার জন্ম দিয়েছে। তার মতে মানুষের আচরণের অন্তর্নিহিত মানসিক গতিশীলতা বা সাইকোডাইনামিক প্রক্রিয়াই তার বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। মনের গভীরে লুকিয়ে থাকা অবচেতন দ্বন্দ্ব এবং প্রবৃত্তিগুলির সঠিক পরিচালনার মাধ্যমেই ব্যক্তি পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হন। প্রখ্যাত মনোবিজ্ঞানী পার্সিভাল সাইমন্ডস সঙ্গতিবিধানের মানসিক দিকটি তুলে ধরে বলেছেন, সঙ্গতিবিধান হলো সেই জটিল প্রক্রিয়া যার সাহায্যে কোনো ব্যক্তি তার অন্তর্নিহিত মানসিক দ্বন্দ্ব, পরিবেশগত বাস্তব দাবির মধ্যে একটি সুষ্ঠু আপোষ মীমাংসায় উপনীত হয়। ফ্রয়েডের মতে এই মানসিক সমন্বয় সাধনের সফলতাই হলো সাইকোডাইনামিক সঙ্গতিবিধানের মূল ভিত্তি। এবার হচ্ছে দেখো ফ্রয়েডের সঙ্গতিবিধানে সাইকোডাইনামিক ধারণা। এখানে কি বলা হচ্ছে দেখো, ফ্রয়েডের সাইকোডাইনামিক তত্ত্বের একেবারে গভীরে রয়েছে মানুষের মনের 3টি স্তর এবং ব্যক্তিত্বের 3টি কাঠামোগত উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়া। মনের 3টি স্তর হলো সচেতন, প্রাক সচেতন এবং অবচেতন মন। ফ্রয়েড মনে করতেন আমাদের মানসিক জগতের সিংহভাগই হলো অবচেতন
যেখানে আমাদের অবদমিত ইচ্ছা, শৈশবে না পাওয়ার কামনা এবং আদিম প্রবৃত্তিগুলির সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে। এই অবচেতন মনের প্রবল শক্তিগুলি প্রতিনিয়ত আমাদের আচরণের মাধ্যমে তৃপ্তি খুঁজে পেতে চায়। সচেতন স্তরের সাথে এই অবচেতন আকাঙ্ক্ষাগুলির নিরন্তর সংঘাত ব্যক্তিত্বের সংহতি বিধান প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে থাকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাইকো ডায়নামিক দৃষ্টিভঙ্গিতে ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান হিসাবে ফ্রয়েড ইড, তারপরে হচ্ছে ইগো এবং সুপার ইগোর কথা বিস্তারিত আলোচনা করেছে। ইদ হলো আদিম ও পরিবেশগত প্রবৃত্তির আধার, যা জন্মলগ্ন থেকেই মানুষের মধ্যে থাকে, আর এটি কেবল আনন্দ নীতির দ্বারা পরিচালিত হয় এবং যে কোনো মূল্যে তাৎক্ষণিক তৃপ্তি লাভ করতে চায়। অন্যদিকে সুপার ইগো, দেখো আরেকবার দেখো, ঈদ, ইগো আর হচ্ছে সুপার ইগো, এবং সুপার ইগো হলো মানুষের অন্তর্নিহিত বিবেক ও নৈতিকতার কণ্ঠস্বর, যা সমাজ, পরিবার ও শিক্ষার দ্বারা সৃষ্টি নৈতিক নিয়মকানুনের দ্বারা পরিচালিত। সুপার ইগো সর্বদা ঈদ এর অনৈতিক দাবিগুলি দমন করতে চায়, আর এই দুই সম্পূর্ণ বিপরীতধর্মী শক্তির মধ্যে প্রতিনিয়ত এক প্রবল মানসিক দ্বন্দ্ব চলতে থাকে। আর এই আদিম প্রবৃত্তি ও নৈতিকতার দ্বন্দ্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন দায়িত্ব পালন করে ইগো বা অহং। ইগো বাস্তব নীতির দ্বারা পরিচালিত। এটি ঈদ এবং তীব্র দাবিগুলির একেবারে অস্বীকার করে না, সামাজিক নিয়ম এবং বাস্তব পরিস্থিতির সাপেক্ষে সেগুলিকে পূরণ করার চেষ্টা করে। মনোবিজ্ঞানী আন্না ফ্রয়েড ইগোর এই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। অহং বা ইগো যখন ঈদের প্রবৃত্তিগুলির দাবি এবং সুপার ইগোর কঠোর নৈতিক নিষেধের মাঝখানে পড়ে বিপন্ন বোধ করে, তখন সে নিজের ভারসাম্য রক্ষার জন্য নানা ধরনের আত্মরক্ষামূলক কৌশলের আশ্রয় গ্রহণ করে। এই আত্মরক্ষামূলক কৌশলগুলি সাইকোডায়নামিক সংগতিবিধান বজায় রাখার প্রধান হাতিয়ার। তারপরে কি বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে ঈদ হবে, ঠিক আছে, এটা স্পেলিং মিস্টেক আছে, ঈদ হবে। ঈদ এবং সুপার ইগোর দ্বন্দ্ব, ভালো করে শুনবে, ঈদ এবং সুপার ইগোর দ্বন্দ্ব যখন ইগোর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ব্যক্তির মনে এক গভীর অসহনীয় উদ্বেগ সৃষ্টি হয়। আর এই তীব্র উদ্বেগ থেকে মনকে রক্ষা করার জন্য এবং পরিবেশের সাথে সুস্থ সঙ্গতিবিধান বজায় রাখার স্বার্থে ইগো অবচেতন কিছু কৌশল ব্যবহার করে, যাকে মানসিক প্রতিরক্ষামূলক কৌশল বা ডিফেন্স মেকানিজম বলা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অবদমন, প্রক্ষেপণ, যুক্তিকরণ এবং প্রতিক্রিয়া গঠন। উদাহরণস্বরূপ, যখন কোনো অবাঞ্ছিত ইগোর পক্ষে বাস্তবে মেনে নেওয়া সম্ভব হয় না, তখন সেটিকে অবচেতন মন জোরপূর্বক নির্বাসিত করা হয়, একেই অবদমন বলে। এই প্রতিরক্ষামূলক কৌশলগুলি সাময়িকভাবে মনের চাপ কমিয়ে ব্যক্তিকে তার চারপাশের জগতের সাথে সুস্থভাবে সঙ্গতিবিধানে সাহায্য করে। ফ্রয়েডের মতে ইগোর এই সফল সমন্বয় সাধনের ক্ষমতাই হলো উত্তম সঙ্গতিবিধান। এবার উপসংহার দেখে নাও, উপসংহারটা আর আলোচনা করছি না। এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে, অবশ্যই ভালো নম্বর পাবে।